হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব অ্যারেস্ট প্রভিশনস ইন বিএনএসএস। চলো তাহলে দেখি কি কি আছে। তাহলে অ্যারেস্ট এই যে কথাটা, এটা একটা আসছে অ্যাংলো নরমান ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যারেস্টার থেকে, যার মানে হচ্ছে টু স্টপ অথবা টু ডিটেন, মানে কাউকে থামান। এবার কেউ কেউ এটাকে অ্যারেস্টারও বলে, অ্যারেস্টারও বলে, এটা এতটাও ম্যাটার করে না। বেসিক্যালি এটা আসছে একটা অ্যাংলো নরমান ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে। অ্যারেস্ট ওয়ার্ডটা কিন্তু ডিফাইন্ড নয় প্রপারলি কোনো লতেই। তাহলে আমরা অ্যারেস্টের ডেফিনেশন আমরা পাই হ্যালসবেরিজ লস অফ ইংল্যান্ড বলে, আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা সোর্স অফ ল আছে, সোর্স অফ ইনফরমেশন বলতে পারো রিগার্ডিং ল। সেইখান থেকে আমরা পাই অ্যারেস্টের একটা খুব সুন্দর একটা ডেফিনেশন। সেখানে যদি ডেফিনেশনটা তোমরা যদি দেখতে পাচ্ছ বোর্ডে, ওখানে কি বলেছে, অ্যারেস্ট কনসিস্ট অফ অ্যাকচুয়াল সিজার অফ টাচিং অফ এ পার্সনস বডি। তাহলে অ্যারেস্ট যে কথাটা, এটা অ্যাকচুয়ালি কি বলছে, সিজার অফ টাচিং অফ এ পার্সনস বডি উইথ এ ভিউ টু হিজ ডিটেনশন। উইথ এ ভিউ টু হিজ ডিটেনশন মানে কি, কাউকে কোনো একটা জায়গায় আটকে রাখার জন্য সেই পার্সনসের বডি ইটসেলফ, যে পার্সনটাকে আমরা ওই জায়গাটায় আটকে রাখছি। এটা সিম্পল মানে হচ্ছে এইটাই, যে উইথ এ ভিউ টু হিজ ডিটেনশন, তাকে আটকে রাখার জন্য আমরা কোথাও তাকে রেখেছি। তাকে, তার কোনো জিনিসপত্র কিংবা অন্য কিছু আমরা আটক করে রাখিনি, আমরা তাকে, তার দ্য পার্সন হিমসেলফ, দ্য পার্সন, দ্য বডি অফ দ্য পার্সন ইজ অ্যাকচুয়ালি ডিটেইন দেয়ার। তাহলে এইটা হচ্ছে প্রথম নর্মাল একটা অ্যারেস্টের মানে, যেটা আমাদের হ্যালসবেরিজ লস অফ ইংল্যান্ডে পাচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা স্টেট অফ পাঞ্জাব ভার্সেস আজব সিং এআইআর 1953তেও সুপ্রিম কোর্ট একটা খুব সুন্দর ডেফিনেশন দিয়েছে অ্যারেস্টে। দ্য ওয়ার্ড অ্যারেস্ট when used in its ordinary and natural senses means the apprehension or restraint of a person or the deprivation of a person's liberty। এখানে আমরা একটা খুব সুন্দর একটা ওয়ার্ড পেলাম, সেটা কি, পার্সনস লিবার্টি। লিবার্টি কেন এত ইম্পর্টেন্ট, কেন হয়ে যাচ্ছে, কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 21, আমাদের ফান্ডামেন্টাল রাইট, রাইট টু লিবার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। তাহলে অ্যারেস্ট আমাদের ফান্ডামেন্টাল রাইটে আঘাত করছে। ফান্ডামেন্টাল রাইট ইজ দ্য মোস্ট চেরিশড প্রিন্সিপাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে সেই জন্য এটা যখন আমাদের এক প্রচণ্ড কোর একটা জিনিসকে আঘাত করছে, এই জন্য অ্যারেস্টের প্রভিশন প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে। এই জন্য এখানে অনেক রকমের সেফগার্ড দেওয়া আছে, কে কে অ্যারেস্ট করতে পারে, কোথায় কোথায় অ্যারেস্ট করতে পারে, এই সমস্ত রিগার্ডিং আমাদের কাছে প্রচুর অনেক রকমের সেফগার্ড আছে। তাহলে এই যে লিবার্টি, লিবার্টি জিনিসটা আমাদের আসছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে। সেই জন্য আর্টিকেল 22তে যদি আমরা চলে যাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের পরের আর্টিকেলে, ওখানে আমরা দেখতে পাবো যে ওখানে কিন্তু বলেছে যে 24 আওয়ার্সের মধ্যে কাউকে অ্যারেস্ট করা, 24 আওয়ার্সের মধ্যে তাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতেই হবে, এবং তাকে জানাতে হবে যে কোন কোন কি গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এটা তার অধিকার জানার। তাই এই কারণ, এই কেন এত কিছু আমাদের প্রভিশনস আছে, একই কারণ, কারণ এটা একদম কোর প্রিন্সিপাল অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য ফান্ডামেন্টাল রাইট অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশনকে গিয়ে আঘাত করছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যারেস্টের অরিজিন এবং অ্যারেস্ট কোথা থেকে আসছে কি না এই সমস্ত নিয়ে। এবার হচ্ছে কেন অ্যারেস্ট করা হয়, বেসিক্যালি টু কালেক্ট এভিডেন্স। যদি একদম নর্মাল বলা হয়, মেন কথাটা হচ্ছে টু কালেক্ট এভিডেন্স। কারণ হতেই পারে যে সে পালিয়ে গেল, এবং হতে পারে সে বাইরে গিয়ে নিজে কোনো এভিডেন্সকে ধ্বংস করার চেষ্টা করছে। এইগুলো যাতে, এগুলো হলে কি হবে, আমাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর ডিলে হবে। সেই জন্য অ্যারেস্টের মেন অবজেক্টিভ হচ্ছে যে তাকে আটকানো, যাতে সে ইনভেস্টিগেশনে ডিলে না করতে পারে কিংবা পালিয়ে না যেতে পারে। সে নিজেই তো একটা অফেন্ডার, হতেই পারে না, হতে পারে সে অ্যাকিউজ, সে হয়তো এখনো প্রমাণিত হয়নি, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখা গেল যে হ্যাঁ সে করেছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা তাকে এরকমভাবে ছাড় না কিছু জিজ্ঞেস করে, কতগুলো প্রপার প্রসিডিওর ফলো না করে যদি আমরা তাকে ছেড়ে দিই, সেক্ষেত্রে হতেই পারে যে আমাদের পরে ইনভেস্টিগেশনে গিয়ে ডিলে হচ্ছে। তাই সেই জন্য বেসিক্যালি অ্যারেস্টটা করা হয় টু কালেক্ট এভিডেন্স নর্মালি। আরেকটা কি হতে পারে, অ্যারেস্ট প্রভিশনস ইন বিএনএসএস। তাহলে এবার আমরা যাচ্ছি অ্যারেস্ট প্রভিশনস ইন বিএনএসএস। অ্যারেস্ট প্রভিশন কোথায় আছে বিএনএসএস, চ্যাপ্টার 5 সেকশন 45 টু 63 ডিল করছে অ্যারেস্ট প্রভিশন ইন বিএনএসএস। কে কে অ্যারেস্ট করতে পারে বিএনএসএস এ, বিএনএসএস এ পুলিশ অ্যারেস্ট করতে পারে। আর কে করতে পারে, সেকশন 35 39 বিএনএসএস এ পুলিশ অ্যারেস্ট করতে পারে। পাবলিক পারসন, ইয়েস নর্মাল পারসন যারা, তারাও অ্যারেস্ট করতে পারে সেকশন 40 বিএনএসএস এ, এবং ম্যাজিস্ট্রেটও অ্যারেস্ট করতে পারে সেকশন 41 বিএনএসএস এ।
এবার চলে আসছি টাইপস অফ অ্যারেস্টে। কি কি ধরনের অ্যারেস্ট হয় আন্ডার বিএনএসএস? অ্যারেস্ট হতে পারে উইথ ওয়ারেন্ট, অ্যারেস্ট হতে পারে উইথআউট ওয়ারেন্ট, অ্যারেস্ট হতে পারে বাই প্রাইভেট পারসন, অ্যারেস্ট হতে পারে বাই ম্যাজিস্ট্রেট। এবার ওয়ারেন্টের ব্যাপারটা কি? ওয়ারেন্ট অ্যাকচুয়ালি একটা অথরাইজেশন, যেটা ইস্যু করে কে? যেটা ইস্যু করে কোর্ট। কোর্ট ইস্যু করে ওয়ারেন্টটা। তাহলে ওয়ারেন্ট হচ্ছে একটা অথরাইজেশন যেটা আমরা কোর্ট থেকে পাই। এবার কোন কোন অ্যারেস্টের ক্ষেত্রে এই ওয়ারেন্টটার দরকার আছে এবং কোন কোন অ্যারেস্টের ক্ষেত্রে এই ওয়ারেন্টটার দরকার নেই। এবার অফেন্স দুই রকমের হয়। অফেন্স মানে কি? যেটা ল বলছে যে আমরা যদি করি এটা হচ্ছে প্রোহিবিটেড বাই ল, এবং যদি আমরা করি তাহলে সেইটা, আমরা যখন কোনো একটা বেসিক্যালি অফেন্স মানে কি? যখন আমরা কোনো ক্রাইম কমিট করেছি তখনই আমরা সেটাকে অফেন্স বলি। এবার দেখো এই ক্রাইম মানে কি? ক্রাইম মানে হচ্ছে যে কাজটা আমাদের আইন বলছে যে করা যাবে না, এবং যদি তুমি করো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। সেই রকমের এটাকে সেইটাকে আমরা বলি ক্রাইম। কারণ যে যখন এই ক্রাইমটা হয়ে যায় তখন এটা হয়ে গেল আমাদের ক্রাইম কিংবা অফেন্স, তখন আমরা এটাকে অফেন্স বলছি। তাহলে এবার দেখো এই যে আমরা করেছি এই অফেন্সটা, এটার ইম্প্যাক্ট কিন্তু সোসাইটিতে, সব অফেন্সের ইম্প্যাক্ট কিন্তু সোসাইটিতে সেম নয়। কেউ হয়তো কারোর পারিবারিক কলহের জন্য কেউ কাউকে হয়তো মাথা ফাটিয়ে দিয়েছে, এটা কিন্তু অফেন্স, এটা গ্রিভিয়াস হার্টের মধ্যে পড়বে। কিন্তু এটার ইম্প্যাক্ট সোসাইটিতে ততটা নয় যতটা ইম্প্যাক্ট হতে পারে যে কেউ কাউকে হয়তো গ্রুসামলি, কেউ কাউকে হয়তো মার্ডার করেছে কিংবা রেপ করেছে। এই সমস্ত আরও অ্যাডভান্স লেভেলে যে অফেন্স, অ্যাডভান্স লেভেল বলতে যেগুলোর এফেক্ট সোসাইটিতে আরও বেশি, সেইগুলোর এফেক্ট কিন্তু সোসাইটিতে বেশি পড়ে। যদিও গ্রিভিয়াস হার্টের এক্সাম্পলটা দেওয়া ভুল হবে, হতে পারে দেখো কেউ কাউকে হয়তো থাপ্পড় মারলো, সেক্ষেত্রেও কিন্তু এটা হার্টের আন্ডারে আসছে, এটা সিম্পল হার্টের আন্ডারে আসছে। এটাও কিন্তু একটা আমার অফেন্স, আমাদের ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে এটাও একটা অফেন্স। কিন্তু সেক্ষেত্রে এটার কিন্তু ইম্প্যাক্টটা সোসাইটিতে আসছে না ততটা বাজেভাবে যতটা আসবে আমাদের এই মার্ডার বলো, কিডন্যাপিং বলো, কিংবা রেপের মতন কোনো আরও অনেক কিছু আছে এই রকম ধরনের, যেগুলো একটু হেভি ওয়েটের অফেন্স। তাই যেগুলোর ইম্প্যাক্ট সোসাইটিতে একটু বেশি, সেই অফেন্সগুলোকে আমরা বলি কগনিজেবল অফেন্স, যেটা আমাদের ডিফাইন্ড আছে সেকশন 2 ক্লজ জি-তে, আমাদের বিএনএসএস এর 2G-তে ডিফাইন্ড আছে। তাহলে যেগুলোর ইম্প্যাক্ট সোসাইটিতে বেশি সেগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। এই কগনিজেবল অফেন্সগুলো গিয়ে কি করতে পারো? কগনিজেবল অফেন্স মানে কি? ডাইরেক্টলি আমরা এফআইআর ফাইল করতে পারি এবং সঙ্গে সঙ্গে পুলিশ আমাদেরকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। একদম ঠিক। কগনিজেবল অফেন্স মানেই হচ্ছে এফআইআর ফাইল হতে পারে এবং সঙ্গে সঙ্গে পুলিশ যদি মনে করে, যদি সেই রকম দরকার হয়, উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্টও করতে পারে। নন কগনিজেবল অফেন্স যেগুলো, সেগুলোর ইম্প্যাক্ট সোসাইটিতে অনেক কম হয় কগনিজেবল অফেন্সগুলো থেকে। তাই নন কগনিজেবল অফেন্সে আমরা পুলিশের হাতে অধিকারটা দিইনি অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করার। এক্ষেত্রে যদি অ্যারেস্ট করতেই হয় তাহলে কোর্টের কাছ থেকে অর্ডার আনতে হবে, কোর্টের কাছ থেকে ওয়ারেন্ট, যেটা যেটা হচ্ছে কোর্টের অথরাইজেশন, সেইটা আনতে হবে। তারপরেই ইনভেস্টিগেশন স্টার্ট করতে পারবে কিংবা অ্যারেস্ট করতে পারবে। কারণ কারণ হচ্ছে যাতে মিসইউজ না হয় পাওয়ার। সবসময় মিসইউজ হওয়ার, যখনই কাউকে কিছু পাওয়ার দেওয়া হয় একটা তো ভয় থাকেই যে সেটার একটা মিসইউজ হতেই পারে। তাই যাতে মিসইউজ অফ পাওয়ার না হয় এবং তার জন্য সাধারণ মানুষকে যাতে সাফার না করতে হয়, সেই জন্য আমরা এই ধরনের সেফগার্ডগুলো রেখেছি আমাদের আইনে। তাহলে নন কগনিজেবল অফেন্সে যদি হয়, নন কগনিজেবল অফেন্স যদি কেউ কমিট করে, সেখানে অ্যারেস্ট যেটা, সেটা উইদাউট ওয়ারেন্ট কখনোই হবে না। তাহলে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট কখন হয়? কগনিজেবল অফেন্সে। অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট ইজ ইকুয়ালস টু কগনিজেবল অফেন্স। অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট সবসময় কখন হবে? নন কগনিজেবল অফেন্সে। নন কগনিজেবল অফেন্স হলে অবশ্যই অ্যারেস্ট উইথ ওয়ারেন্ট করতে হবে। এটা কোথায় ডিফাইন্ড আছে? অ্যারেস্ট উইথ ওয়ারেন্টের ডেফিনেশন আমরা পেয়ে যাবো সেকশন 35 সাবসেকশন 2-তে, এবং অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টের আমরা পেয়ে যাবো সেকশন 35 সাবসেকশন 1-এ। কিন্তু আরেকটা জায়গা আছে যেখানে নন কগনিজেবল অফেন্স করেও কিন্তু পুলিশ তোমাকে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করতে পারে। কোথায়? সেকশন 39 বিএনএসএস-এ, যেখানে হয়তো তোমাকে আনা হয়েছে পুলিশ স্টেশনে, তোমার নাম এবং অ্যাড্রেস জিজ্ঞেস করা হচ্ছে এবং তুমি পুলিশকে দিতে রাজি হচ্ছ না। সেক্ষেত্রে যদি এইরকম পরিস্থিতি তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু পুলিশ নন কগনিজেবল অফেন্সেও অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করতে পারে। সেটা আমাদের কোথায় দেওয়া আছে? সেকশন 39 বিএনএসএস-এ। সেকশন 40 বিএনএসএস বলছে প্রাইভেট পার্সন, ইয়েস, নর্মাল পার্সনরাও অ্যারেস্ট করতে পারে। তবে সেটা এমন নয় যে যখন তখন করতে পারে, তারও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে কোথায় করতে পারবে। নন বেলেবল অফেন্স হতে হবে। এখানে আমরা আরেকটা ওয়ার্ড পেলাম, কি? বেলেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। বেল মানে কি? কাউকে ছেড়ে দেওয়া, কোনো অ্যাকিউজডকে রিলিজ করা। কোনো অ্যাকিউজডকে রিলিজ করার যে প্রভিশন, সেটাকে আমরা বলি বেল প্রভিশন। এবারে এইটা দুই ধরনের হতে পারে, নন বেলেবল হতে পারে, বেলেবল হতে পারে। নন বেলেবল কখন? নন বেলেবল অফেন্স কোনগুলো? সেই একই যেগুলোর
ইম্প্যাক্ট সোসাইটিতে অনেক বেশি, অনেক ডিভাস্টেটিংলি পড়ে। সেক্ষেত্রে ওই অফেন্সগুলোকে আমরা নন বেলেবল রেখেছি। আর যেগুলোর ইম্প্যাক্ট সোসাইটিতে কম্পারেটিভলি কম, সেগুলোকে আমরা বেলেবল অফেন্সের আন্ডারে রেখেছি। এবার নন বেলেবল অফেন্স, বেলেবল অফেন্সের মধ্যে মেইনলি পার্থক্যটা কি? নন বেলেবল অফেন্সে বেল অ্যাকিউজড কিন্তু হয়ে যাবে ডিসক্রিশন অফ দ্য কোর্ট, মানে এটা কোর্টের উপর যে সে বেল দেবে কি বেল দেবে না। নন বেলেবল অফেন্স এমন নয় যে নন বেলেবল অফেন্সে বেল পাওয়া যায় না, নন বেলেবল অফেন্সেও বেল পাওয়া যায়, কিন্তু এটা কোর্টের ডিসক্রিশনের উপর যে বেল দেবে কি দেবে না। কিন্তু বেলেবল অফেন্সে বেল পাওয়াটা অ্যাকিউজডের অধিকার। সেক্ষেত্রে সে প্রপার প্রসিডিওর ফলো করলে বেল একদম অ্যাজ এ রাইট ডিমান্ড করতে পারে। তাই এটাই হচ্ছে মেন অ্যাসপেক্ট বেলেবল অফেন্স আর নন বেলেবল অফেন্সের মধ্যে। এবার আমরা চলে আসছি যে কোথায় প্রাইভেট পারসন অ্যারেস্ট করতে পারে। সেকশন 40 বিএনএসএস কি বলছে? যদি সে তার চোখের সামনে একটা নন বেলেবল অফেন্স এবং একটা কগনিজেবল অফেন্স হচ্ছে, তবেই সে অ্যারেস্ট করতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্ট, তাকে তো সেখানে প্রেজেন্ট থাকতে হবে এবং যে অফেন্সটা সে দেখছে চোখের সামনে হতে, সেই অফেন্সটাকে নন বেলেবল হতে হবে, কগনিজেবল হতে হবে, তবেই সে অ্যারেস্ট করতে পারবে। সেকেন্ড পয়েন্ট, প্রোক্লেমড অফেন্ডার। প্রোক্লেমড অফেন্ডার মানে কি? যারা কোর্ট থেকে পালিয়ে, কোর্টের প্রসিডিওরকে হয়তো এড়ানোর চেষ্টা করছে, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কোর্ট তাদেরকে বারবার আসতে বলছে এভিডেন্স দিতে, কিন্তু তারা আসছে না। তাহলে সেক্ষেত্রে তাদের জন্য প্রোক্লেমেশন জারি হয়। এটা আমাদের আছে সেকশন, আই থিঙ্ক যতদূর সম্ভব সেকশন 82 ইয়া 84 বিএনএসএস এ প্রোক্লেমড অফেন্ডারের প্রভিশন আছে সেকশন 84 বিএনএসএস এ। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে প্রোক্লেমড অফেন্ডারদেরকে যদি তারা পায় চোখের সামনে দেখতে, প্রোক্লেমড অফেন্ডারদেরকেও তারা ধরে রাখতে পারে। এবার দেখো, এর এমন নয় যে জাস্ট ধরে রেখে দিল, বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিল, তা নয়। কাউকে কখনোই, যখন অ্যারেস্ট মানে কি তাকে থামানো, তাকে একটা জায়গায় টু স্টপ, টু ডিটেইন, রাইট? এবার যখনই যে মুহূর্তে সে করেছে কাউকে, প্রাইভেট পার্সনের কথা বলছি, যদি সে তাকে অ্যারেস্ট করে থাকে, তার 6 ঘন্টার মধ্যে তাকে অবশ্যই নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে পেশ করতে হবে। হয় সে তাকে আটকে রাখবে কোনো একটা জায়গায় সিকিউরলি এবং সঙ্গে সঙ্গে পুলিশকে কল করবে, যাতে পুলিশ এসে তাকে নিয়ে যেতে পারে। আর সে যদি নিজে নিয়ে যেতে পারে, চায় নিজেও নিয়ে যেতে পারে, কিন্তু তাকে সেটা 6 ঘন্টার মধ্যে গিয়ে পুলিশকে হাতে গিয়ে দিতে হবে। এটা কেন? যাতে সেম মিসইউজ যাতে না হয়। যখনই কাউকে কখনো কোনো পাওয়ার দেওয়া হয়, একটা ভয় থাকে যে সেটা মিসইউজ হতে পারে। তাই এটার যাতে কেউ মিসইউজ না করে, সেই জন্যই এই সেফগার্ডটা রাখা হয়েছে। তাহলে অ্যারেস্ট বাই প্রাইভেট পারসন সেকশন 40 বিএনএসএস হয়ে গেল। এরপরে আসছে সেকশন 41 বিএনএসএস। সেকশন 41 বিএনএসএস এ ম্যাজিস্ট্রেটও অ্যারেস্ট করতে পারে। ঠিক একদম ঠিক ঠিক শুনেছ, ম্যাজিস্ট্রেটও অ্যারেস্ট করতে পারে সেকশন 41 বিএনএসএস এ, কিন্তু তার কিছু একটা কতগুলো প্রভিশন আছে। সেকশন 41 বিএনএসএস এ ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করার জন্য কিছু কিছু প্রভিশন তাকে ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, যেখানেই অ্যারেস্টটা হয়েছে সেই জায়গাটা তার জুরিসডিকশনের আন্ডারে থাকতে হবে। প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটে, প্রত্যেকটা কোর্টের একটা এলাকা থাকে, যেমন যে এলাকাটাতে সে পুরো কাজ করবে, সে সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটার, সে সেই এলাকা থেকে নেবে। এবং এইখানেও ম্যাজিস্ট্রেটেরও যে কোর্টের উনি, সেক্ষেত্রেও তাকে দেখতে হবে যে যেখানে অ্যারেস্টটা হচ্ছে সেটা তার এলাকার আন্ডারে পড়ছে কিনা। প্রথমত তো তাকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে, সে যেখানে অ্যারেস্টটা হচ্ছে সেই এলাকাটা তার আন্ডারে হতে হবে, এবং তিনি ক্যাপেবল হতে হবে, যে তিনি ক্যাপেবল টু ইস্যু আ ওয়ারেন্ট রিগার্ডিং দ্যাট ক্রাইম। এইগুলো যদি হয়, এই প্রভিশনগুলো যদি ফলো করা হয়, যদি ফুলফিল হয়, যদি এই প্রভিশনগুলো প্রপারলি ফুলফিল হয়, তবেই একটা ম্যাজিস্ট্রেট গিয়ে অ্যারেস্ট করতে পারেন। এবং তিনি নিজেও করতে পারেন, তিনি নিজে অন্য কাউকে অথরিটিও দিতে পারেন অ্যারেস্ট করার জন্য। এগুলো আমাদের কোথায় বলা আছে? সেকশন 41 বিএনএসএস এ। তাহলে বেসিক্যালি আমরা এখানে কি শিখলাম? একদম এক নর্মাল একটা ব্যাপার, যে অ্যারেস্ট কি, অ্যারেস্ট কোথা থেকে আসছে, অ্যারেস্টের ডেফিনেশন কি, এবং তার সঙ্গে কে কে অ্যারেস্ট করতে পারে, কত রকমের অ্যারেস্ট আছে বিএনএসএস এ, এবং তার একটা পুরো ডিটেল ডিসকাশন এখানে হলো। তাহলে এবার দেখো, আমি এখানে ছোট্ট করে একটা এক্সট্রা পয়েন্ট বলি। অ্যারেস্ট এমন নয় যে সবসময় অফেন্স হওয়ার পরই অ্যারেস্ট হয়, প্রিভেন্টিভ অ্যারেস্টও হয় সেকশন 170 বিএনএসএস। তাহলে তোমরা যদি বিএনএসএস এ সেকশন 170 বিএনএসএস এর উপর কোনো ছোট ভিডিও চাও, তাহলে আমরা কমেন্ট সেকশনে বলতে পারো। এবং তোমরা যদি পিডিএফটা পেতে চাও, এই পিডিএফটা নিচে আমার টেলিগ্রামের লিংক পাবে, সেখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রাম পিডিএফটা। সেখানে গিয়ে জয়েন করে পিডিএফটাকে ডাউনলোড করতে পারো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, এরকম ভিডিও আমরা তাহলে আরও আনতে পারবো।